টেনিওরে নরেন্দ্র মোদী কিন্তু হতে চলেছে মোস্ট পাওয়ারফুল প্রাইম মিনিস্টার এবং সেটা বিদেশেও কিন্তু ইম্প্যাক্ট করবে। অলরেডি দুবাইতে যদি হিন্দু মন্দির উদ্বোধন করতে নরেন্দ্র মোদী যায়, ব্যাপারটা বুঝতে পেরেছেন কোন দিকে যাচ্ছে। 3 তালাক থেকে শুরু করে 370-এর মতন আর্টিকেল 370-এর মতন রায় থেকে শুরু করে প্রচুর ধরনের কিন্তু নিয়ম এসছে। সিএ এনআরসি লাগু হয়ে গেছে, ইউনিফর্ম সিভিল কোড এখন দোরগোড়ায় নক করছে। সমস্ত কিছু হবে, অখণ্ড ভারতের স্বপ্ন কি তাহলে পূরণ হবে? নরেন্দ্র মোদী তার লাস্ট টেনিওরে কিন্তু ছাপ রেখে যাবে এবং আরো পাওয়ারফুল ভাবে তিনি কাজ করবেন। কি কি হতে চলেছে জানতে গেলে ভিডিওটি পুরোপুরি দেখুন। কারণ বন্ধুরা, বাংলা বিশ্ব চ্যানেল আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। ভোটের মরশুম কিন্তু চলে এসছে, আর নরেন্দ্র মোদী আগামী টেনিওরে কতটা শক্তিশালী, কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে চলেছে, সমস্ত কিছু আলোচনা হবে পুঙ্খানুপুঙ্খানুভাবে এই ভিডিওর মাধ্যমে। আগলিবার 400 পার, বিজেপির নাড়া কিন্তু এবছর এটাই। 400 পার হবে কি হবে না সেই নিয়ে কিন্তু একটা সংশয় রয়েছে কোট আনকোট। কারণ যতগুলো সার্ভে, মানে সি ভোটার বলুন বা যে কোনো নিউজ চ্যানেলে যে সার্ভেগুলো অল ইন্ডিয়াতে সবগুলো দেখেছি, 90% কিন্তু 400 পার নেই। প্রায় সবাই বলছে 370, 380, 360 এরকম। তো এটা একটা লক্ষ্যমাত্রা আমরা সবাই জানি, যে যদি আমরা ছোটবেলায় বলতাম না যে যদি অঙ্কে টার্গেট রাখো 100-তে 100, তাহলে হয়তো সেটা গিয়ে 90-তে দাঁড়াবে। তো এটাও একটা মনোবল বাড়ানোর জন্য হতে পারে। কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু হতে চলেছে ভয়ঙ্কর এবং শক্তিশালী, মানে একজন রাজনেতা যিনি তার দুটো টেনিওরে যা যা কর্মকাণ্ড করে দেখিয়েছে, সেটাতে বিশ্বের দরবারে মোদি মিডিয়া বলা হোক আর যাই বলা হোক, নরেন্দ্র মোদীর কিন্তু একটা জায়গা তৈরি হয়ে গেছে। এটা মানতেই হবে ভারতের বিদেশ নীতি। এবং নরেন্দ্র মোদী তার সাথে ক্যাবিনেটে যাদের যাদের পেয়েছে, তারা সবাই কিন্তু এক একজন গুণী মানুষ। নির্মলা সীতারামন, জয়শঙ্কর, মানে এক একজন এক এক জায়গাকার দূরদর্শী মানুষ। এবং বিদেশ নীতি যথেষ্টভাবে স্ট্রং হয়েছে দেশের মধ্যে। আজকে কেউ ভাবতে পেরেছিল আর্টিকেল 370 নিয়ে? কেউ ভাবতে পেরেছিল যে এই দেশে কখনো এরকম একটা রায় হতে পারে সিএ বা এনআরসি নিয়ে? আজকে ইউনিয়ন সিভিল কোড নিয়ে আলোচনা হতে পারে, এটাই তো কেউ ভাবেনি। তো সেক্ষেত্রে এগুলোর কিছু কাজ তিনি করে দিয়েছেন এবং দম্ভের সাথে করেছেন। এবং বিরোধীরা যতই বলুক যে ডিক্টেটরশিপ চলছে, আলটিমেটলি দেশের মানুষ কিন্তু বোকা নয়। তারা বুঝে গেছে যেটা হচ্ছে ভালো হচ্ছে, দরকার ছিল। 3 তালাকের মতন ঐতিহাসিক ইস্যু আজকের দাবি নয়, বহু দিনের দাবি ছিল। অনেক ধরনের কেস কামারি, অনেক ধরনের ট্রানজিশনের পরে সেটা গিয়ে হয়েছে। এনআরসি সিএ কোনো পলিটিক্যাল পার্টি ভাবতে পারতো না কোনোদিন হবে, সেটা তিনি করে দেখিয়েছেন। 370 কিভাবে করেছে, নেটফ্লিক্সের সিনেমাটা হয়তো 20% তার বাস্তব মাত্র, সেটা দেখেই আমরা শিহরিত হই যে চাণক্যের মতন চাল চেলে চালতে হয় পলিটিক্সে। আর এখানেই নরেন্দ্র মোদীর জিত। অনেকেই বলতে পারে যে এ রাজনেতা ডিক্টেটরশিপ চালাচ্ছে। আরে ভাই, দেশকে কোন জায়গায় নিয়ে গেছে সেটাকে দেখো। আগামী লোকসভা নির্বাচনে মোটামুটিভাবে চারিদিক থেকে যা খবর আসছে, বিজেপির সরকার হচ্ছে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলে পরে কোন কোন জায়গা এমফাসাইজ হবে সেই বিষয়ে কিন্তু আমাদের সবার নজর আছে আমাদের কাছে। এবং আমার এই তথ্যগুলো কিন্তু টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে গ্রুপ, বিবিসি জার্নাল, কিছু কিছু ইউএস রিপোর্ট জার্নাল, তারাও কিন্তু বলছে কোন কোন জায়গায় এমফাসাইজ হতে পারে। প্রথম এমফাসাইজের জায়গা কিন্তু মেক ইন ইন্ডিয়া। ইয়েস, মেক ইন ইন্ডিয়া কনসেপ্ট হতে চলেছে ভয়ঙ্কর ভাবে কিন্তু একটা মুভমেন্ট। আজকে তার একটি কেস স্টাডি নিয়ে আমি যদি বলি, দ্যাট ইজ বোট এক সময় ইন্ডিয়াতে করতো, কিন্তু তাদের সবকিছুই বাইরে থেকে আনাতো। আজকের ডেটে বোট দাবি করছে 80% ইন্ডিয়ান প্রোডাক্ট তাদের ম্যানুফ্যাকচারে রয়েছে এবং 20% এখন ইম্পোর্ট করতে হয়। 2024-25 বা 25-26-এর মধ্যে হয়তো সেটা 100% মেক ইন ইন্ডিয়া হয়ে যাবে। কেন হয়েছে এই জায়গাটা? প্রথম কথা বিদেশ নীতি, দ্বিতীয় কথা ইম্পোর্ট ডিউটিটা কমিয়ে দেওয়ায়। আর এখানেই নরেন্দ্র মোদীর জিত, যে দেশের মানুষের ভালো হোক, দেশের সম্পদ হোক, বিদেশের উপর নির্ভরশীলতা কম হোক, ইন্ডিয়া বিদেশে রুল করবে। মোবাইল আজকে প্রায় সবারই কিন্তু জরুরি এক জিনিস, নেসেসিটি গিয়ে দাঁড়িয়েছে। সমাজের যে বর্গেরই মানুষ হোক, সেই মোবাইলের দাম কম হতে চলেছে নেক্সট টেনিওরে। ডিজিটালাইজেশন হচ্ছে এবং আরো হবে। এছাড়াও কিছু রায় যেটা তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে করতে পারেননি, সেগুলো সমস্তই কিন্তু বলা হচ্ছে করে দেখাবে। এবং আমরা জানি একজন রাষ্ট্র নেতা, মোটামুটি নরেন্দ্র মোদী 75 ইয়ার্স, এবং আমরা জানি যে মানে যেটা লোক মুখে বা সবার মুখে যেটা প্রচলিত, যে হয়তো নেক্সট টেনিওর উনি হয়তো হয় পুরো করবেন, না হলে পুরো করার আগেই যোগী আদিত্যনাথ বা কাউকে গদিতে বসে সরে যাবে। যদি এরকম কিছু হয়েও থাকে, উনি যা দাগ রেখেছেন, সমস্ত রাষ্ট্র নেতার কিন্তু একটা ব্যাপার থাকেই, আমি যা করে যাচ্ছি সেটা ইতিহাস মনে রাখবে। সেই দাগটা তারা টানতে পারছে কিনা। আর সেই জায়গায় নরেন্দ্র মোদী কিন্তু চেষ্টা করবে কিছু ঐতিহাসিক রায়, মেক ইন ইন্ডিয়া তার মধ্যে একটি রায় নিয়ে আলোচনা হবে, সেটি হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড।
ঠিকই শুনছেন, ইউনিফর্ম সিভিল কোডকে প্রতিটা জায়গায় সেটা ইমপ্লিমেন্ট করা, গোর্খাল্যান্ড ইস্যু যেটা এখনো সলভ হয়নি, করাপশন ফ্রি ইন্ডিয়া কোনোদিনও হতে পারবে না, বাট করাপশনের অনেক জটটাকে সেই জায়গা থেকে ছেটে দেওয়ার কিন্তু চেষ্টা চলছে। না হলে অরবিন্দ কেজরিওয়াল এই মুহূর্তে দাঁড়িয়ে জেলে থাকতো না। যদিও এটা একটা কন্ট্রোভার্সি বিষয়, কারণ অরবিন্দ কেজরিওয়াল যেই সময় জেলে গেছে সেটা নরেন্দ্র মোদী প্রভোকেশনের নয়, সেটা একটা কোর্ট কেস এবং সেখান থেকে এভিডেন্সের দিকে গেছে। অখণ্ড ভারত আমরা সবাই বলা হতো নরেন্দ্র মোদীর স্বপ্ন ছিল, এবং এই অখণ্ড ভারত মানে অখণ্ড ভারত যেটা পার্টিশনের আগে যেটাকে বলা হতো অখণ্ড ভারত, হয়তো সেটা হবে না, কিন্তু অখণ্ড ভারত কনসেপ্টের কিন্তু অনেকটা বাস্তবায়িত হবে। কিভাবে বাস্তবায়িত হতে পারে? যে ভারতবর্ষের চারপাশের যে জায়গাগুলো রয়েছে তাদের সাথে একটা ভ্রাতৃত্ববোধ, তাদের সাথে ডিলিংস বাড়বে। সেটা আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখছি, রেল লাইন, কলম্বোর ক্ষেত্রে আমরা দেখছি যে শ্রীলঙ্কার সাথে কিভাবে হেল্প করেছে, ভুটান রয়েছে, নেপাল কিছুটা চায়নার দিক থেকে ফান্ডিং হচ্ছে বলে চুপ রয়েছে, কিন্তু সেটাও বলা হয় যে নেপালের দিক থেকেও কিন্তু ভালো একটা সম্পর্ক হতে চলেছে ভারতবর্ষে। তো এই নিয়ে এই রিজন একটা পুরো বেল্ট কিন্তু তৈরি হতে চলেছে অখণ্ড ভারতের দিক থেকে হতে চলেছে, যেটার এবছরের বাজেটে কিছুটা হলেও পরেও ইনফরমেশন রয়েছে। সেই জিনিসটা কিন্তু আরো ভালোভাবে ইমপ্লিমেন্ট হতে চলেছে। কি জানেন? সৌরশক্তি। হ্যাঁ, ঠিকই শুনছেন, সোলার প্যানেল এখন গভর্নমেন্ট যেভাবে সাবসিডি রেটে দিচ্ছে, ইন্ডিয়াতে পুরো 80% সোলার প্যানেলের দিকে কিন্তু পরের টেনিওরে নরেন্দ্র মোদীর মুভমেন্ট থাকবে, যে সব ঘর পৌঁছে সোলার। যেরকম গ্যাস পৌঁছেছে উজালা কানেকশনে, সেরকমই সোলার যাতে পৌঁছায়, যাতে মানুষের বিদ্যুতের বিল কম হয়। এবং এগুলো সব কিন্তু একটা ফিউচারিস্টিক চিন্তা ভাবনা। কেন ফিউচারিস্টিক চিন্তা ভাবনা? কারণ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ঠিক আছে, কিন্তু জনসংখ্যাও তো বিস্ফোরণ হচ্ছে। তাহলে পরে সেখানে আমাকে কিন্তু 10 বছরের কথা সামনের দিকে ভেবে রেখেই কাজটা করতে হবে। আর এখানেই নরেন্দ্র মোদী সরকারের বা নরেন্দ্র মোদীর বিচক্ষণতার জয়। কিন্তু কাশ্মীর এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটা ঠান্ডা, সেটাকে ঠান্ডা করার পরিকল্পনা এবং এমন কিছু ডিসিশন হবে আগামী টেনিওরে যেটা আমরা ভাবতেই পারি না। এবং সেটা যেরকম আমরা ভাবি যে 3 তালাক নরেন্দ্র মোদী ছিল বলেই হয়েছে, এবং 370 এটা এই সরকার ছিল বলেই হয়েছে, এরকম অনেক, রাম মন্দির, অযোধ্যার রাম মন্দির কতদিনের স্বপ্ন মানুষের। আমি বিজেপির প্রোপাগান্ডা বা বিজেপির এটা ইস্যুটাকে যদি আমি বাদ দিয়ে দিই কন্ট্রোভার্সির জায়গা থেকে, একটা বিশাল বড় ইস্যু, সেটাও কিন্তু আজকে হয়ে দেখালো। তো এটা নরেন্দ্র মোদীর সময়ে সম্ভব, এবং আগামী দিনে এটা কিন্তু আরো কিছু একটা হবে যেটা বিস্ফোরক আকার ধারণ করবে। এত একটি নেতা যার বিদেশে বিশাল পরিচিতি, এবং দুবাইতে গিয়ে হিন্দু মন্দির তৈরি হয়, এবং সেখানে দুবাইয়ের মতন জায়গায় নরেন্দ্র মোদী গিয়ে সেটার উদ্বোধন করে আসে। এই বিশ্ব দেখছে নরেন্দ্র মোদী কতটা পাওয়ারফুল লিডার। আর এই পাওয়ারফুল, বিরোধীরা যা কিছু বলে নিক, তিনি কিন্তু আগামী টেনিওরে অত্যন্ত শক্তিশালী ব্যক্তি হয়ে যাবেন। কারণ তার লাস্ট টেনিওর, সবাই তার শক্তি প্রদর্শন করার চায়, এবং সেই জায়গাটাই কিন্তু হবে। নরেন্দ্র মোদী আরো বাঁচুক, এবং নরেন্দ্র মোদী আমাদেরকে যা দিচ্ছে তার চেয়েও ভারতবাসী আরো ভালো থাকুক, সেটাই আমরা আশা করব। এবং তার দীর্ঘায়ু এবং শরীর যাতে ভালো থাকে, সেই জায়গাটাই কিন্তু আমরা কামনা করব। কারণ এরকম রাষ্ট্রনেতা কিন্তু বহু বছর পরে এসছে। ভিডিওটি ভালো লাগলে সবার মধ্যে ছড়িয়ে দেবে।